তো আজকে আমরা ডিসকাস করছি যে ফাইনাল ইয়ার প্রজেক্ট কিভাবে তুমি কমপ্লিট করবে। আর তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট সাবমিট করতে হবে। তোমাদের গাইডরা বলে দিয়েছেন যে কিভাবে তোমাদের থিসিস লিখতে হবে এবং কিভাবে কতটা মার্জিন ছাড়তে হবে বা কোন কনটেন্টের পরে কোনটা লিখতে হবে। ফ্রন্ট পেজগুলো কিভাবে সাজাবে বা কেমনভাবে বাইন্ডিং হবে। এই সব কিছু ব্যাপারগুলো নিয়ে আজকে আমি টোটাল A to Z যত কিছু আছে ইন ডিটেইলসে আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। আশা করি ভালো লাগবে দেখো। তো দেখো প্রথমত কি না টাইটেল পেজ তোমাদের রাখতে হবে। তুমি লেফট সাইডে দেখো এখানে আমি লিখে দিয়েছি পরপর কি, কি জিনিস তোমাদের এই যে থিসিস রিপোর্ট তোমাদের বানাতে হবে সেটার ভেতরে কি, কি থাকতে হবে। তো প্রথমেই তোমাদের টাইটেল পেজ থাকবে। তারপরে স্টুডেন্ট ডিক্লারেশন দেবে যে আমি এই প্রজেক্টটা নিজে থেকেই করেছি। আমি কোনো জায়গা থেকে কপি পেস্ট করিনি। এরকম একটা ডিক্লারেশন থাকবে। তারপরে সার্টিফিকেট, কলেজ তোমাকে একটা সার্টিফিকেট দেবে। যে সার্টিফিকেটে এখানে গাইড সিগনেচার করে দেবেন। আমি সব দেখিয়ে দেবো ফরম্যাটগুলো, কোনো চিন্তার কারণ নেই। প্রথমত দেখে নাও যে কোন জিনিসগুলো আমরা ডিসকাস করব। সো লেফট সাইডেই দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট, টেবল অফ কন্টেন্ট, অ্যাকনোলেজমেন্ট আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, অবজেক্টিভ অ্যান্ড স্কোপ, ডেটা কালেকশন, মেথোডোলজি, ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশনস, রেজাল্টস, কনক্লুশন অ্যান্ড রেফারেন্স। এই 15টা জিনিস তোমাদের ওয়ান বাই ওয়ান দিতে হবে। এখানে কারো কোনো জিনিস কম হতে পারে, কোনো জিনিস বেশি হতে পারে। যেমন ধরো কারো রেজাল্ট অ্যান্ড ডিসকাশনের জায়গায় এই জায়গাটাতে তো প্রায় সবারই সমানই থাকবে, কিন্তু তোমার ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশন এরিয়াতে হয়তো ডিফারেন্ট স্টুডেন্টের ডিফারেন্ট রকম হবে। তো চলো প্রথমত আমরা দেখি যে টাইটেল পেজটা কেমন হবে। সো টাইটেল পেজের দেখো একদম উপরে তোমাকে তোমার কলেজের নাম কিন্তু ওখানে লিখবে না। উপরে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার প্রজেক্ট টাইটেল, ক্যামব্রিয়া হেডিং, সাইজ 20। এই ফ্রন্ট সাইজে তুমি কী করবে, এখানে তোমার প্রজেক্টের যে টাইটেল আছে সেই টাইটেলটার টোটালটা ক্যাপিটাল লেটারে লিখবে। এরপরে তোমার কলেজের যে লোগো আছে সেই লোগোটা এখানে অ্যাড করবে। এরপরে তোমার ডিপার্টমেন্টটা চেঞ্জ করবে। তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট থেকে হও তো সিভিল ইঞ্জিনিয়ারিং, যেই ডিপার্টমেন্ট হবে তোমার ডিপার্টমেন্টের নাম এখানে লিখলে। তারপরে তুমি কার আন্ডারে কার সুপারভিশনে কাজ করছো, তোমার গাইড কে ছিলেন সেই গাইডের নাম। এবং একটা জিনিস এখানে স্টুডেন্টরা বারবার যেটা ভুল করে, যেটা হচ্ছে তোমার গাইডের নামের আগে মিস্টার হবে না ডক্টর হবে না মিসেস হবে না মিস হবে, সেই জিনিসটা একবার দেখে নেবে। ঠিক আছে? কারো আগে অ্যাসোসিয়েট প্রফেসর লাগিয়ে দিচ্ছ, কেউ আবার প্রফেসর লাগিয়ে দিচ্ছ, কেউ আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে প্রফেসর বানিয়ে দিচ্ছ বা প্রফেসরকে মিস্টার বানিয়ে দিচ্ছ। এরকম উল্টোপাল্টা করবে না। প্রথমত তার ডেজিগনেশনটা ভালোভাবে জেনে নেবে। তারপরে তুমি অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা তুমি বসাবে। এইটার ক্ষেত্রে দেখো এই যে ফ্রন্ট পেজটা আছে, এই ফ্রন্ট পেজটা আমি গ্রুপ স্টুডেন্টের জন্য বানিয়েছিলাম। তো ধরো তোমার গ্রুপে 5 জন স্টুডেন্ট আছে। তো 5 জন স্টুডেন্টের জন্য তোমার এখানে 5 জন স্টুডেন্টের নাম আর রোল নাম্বার হবে। যদি তোমার এবং প্রত্যেকটা কলেজে আলাদা, আলাদা হয়। যেমন ধরো আমার কলেজে আমি বলেছি যে 2 টো তোমাকে গ্রুপের খাতা বানাতে হবে, একটা তোমার সিঙ্গেল বানাতে হবে। তো তোমার সিঙ্গেল কপি যেটা হবে, সেই সিঙ্গেল কপিটায় এখানে তোমার নাম এবং তোমার রোল নাম্বারটা হবে শুধুমাত্র। যদি তুমি গ্রুপের জন্য সাবমিট করছো, তো গ্রুপের জন্য হলে তোমার গ্রুপের সবারই নামটা দেবে। তারপরে তোমার দেখো এখানে কলেজের নাম দিলে এবং অ্যাড্রেসটা দিলে এবং কোন ডেটে তুমি সাবমিট করছো। তোমার যে থিসিস বা ফাইনাল ইয়ার যে প্রজেক্ট সাবমিশন, যেদিন তুমি সাবমিট করছো কলেজে সেই দিনের ডেটটা দেবে। ঠিক আছে? এখানে কিন্তু অন্য কোনো ডেট দেবে না, বা যেদিন তুমি প্রিন্ট করছো সেই দিনকার ডেট দেবে না। ঠিক আছে? যেদিন তুমি কলেজে সাবমিট করছো বা যেদিন তোমার ফাইনাল সাবমিশন ডেট আছে, ভাইভা ডেট আছে, সেই দিনকে ডেটটাই কিন্তু দেবে এবং এই ব্যাপারে তুমি তোমার গাইডের সঙ্গে কথা বলে সেটা ঠিক করবে। নাও এরপরে চলো দেখি ডিক্লারেশন জিনিসটা কি। এরকম একটা স্ট্রাকচারের একটা সার্টিফিকেট টাইপের দেখতে। তো এখানে কি হবে, তোমার কলেজের নাম হবে, প্রথমে অ্যাড্রেস হবে, তারপর তোমার ডিপার্টমেন্ট, তারপর তুমি ডিক্লারেশন বলে লিখতে পারো। এখানে স্টুডেন্ট ডিক্লারেশন বলেও লিখলে কোনো অসুবিধা নেই। আর আমি যে প্যারাগ্রাফ দুটো লিখে দিয়েছি তোমরা এই হুবহু সেম জিনিস কপি করতে পারো। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের ওয়ার্ড ফাইল দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে আরামসে এডিট করে তুমি তোমার নাম বসিয়ে সাবমিট করতে পারো। তোমার গাইডকে অবশ্যই দেখিয়ে সেটা চেক করে নেবে। ডাইরেক্টলি তুমি সাবমিট করে দিও না। গাইডের সঙ্গে সবসময় পরামর্শ করেই তুমি কিন্তু সেটা প্রিন্ট আউটে যাবে। প্রিন্ট আউটে যাওয়ার আগে একটা কপি প্রিন্ট আউট করে স্যারকে দেখাবে। স্যার দেখবেন সেটা, স্যার দেখে যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও এবার প্রিন্ট করো, তখন প্রিন্ট করবে, তুমি নিজে থেকে করবে না কিন্তু। আর এখানে যেগুলো লেখা আছে ডিক্লারেশনে দেখো যে তুমি ডিক্লারেশন দিচ্ছ যে তুমি সব রুলস রেগুলেশন ফলো করে তুমি এই থিসিসটা বানিয়েছো এবং কোনো জায়গা থেকে তুমি কপি পেস্ট করোনি, এবং এই প্রজেক্টটা কার আন্ডারে করেছো, কি টাইটেল, এবং এই প্রজেক্টটা অন্য কোনো কলেজে অন্য কোনো ডিগ্রির জন্য এটা সাবমিট করা হয়নি, সেই সব কথাবার্তা লেখা আছে। তোমরা এই জিনিসটাই লিখতে পারো। অথবা তোমাদের গাইড যদি আলাদা কোনো প্যারাগ্রাফ দিয়ে থাকেন বা কোনো রাইট আপ দিয়ে থাকেন, তাহলে সেটাকে নিয়ে তোমরা এখানে দিতে পারো। নিচে থাকবে দেখো লেফট সাইডে ডেট থাকবে আর এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। যেহেতু তুমি সিঙ্গেল কপি তোমার জন্য যদি কপি বানাচ্ছ, তাহলে তোমার এখানে সিঙ্গেল সিগনেচার হবে। আর যদি তুমি
গ্রুপে হয় তাহলে গ্রুপে হলে অনেকজনের সিগনেচার এখানে পরপর হবে। অ্যাকর্ডিংলি তোমাদের নামগুলোও চেঞ্জ করবে। যদি এখানে দেখো উই দিয়ে শুরু করেছি আমি। কেন উই দিয়ে শুরু করেছি? কেননা এটা হচ্ছে গ্রুপের যখন যে কপিটা হবে সেই গ্রুপের ডিক্লারেশনের জন্য এখানে উই দিয়ে শুরু করেছি। যদি তুমি সিঙ্গেল তোমার ইন্ডিভিজুয়াল বানাও এখানে আই দিয়ে শুরু করবে এবং অ্যাকর্ডিংলি গ্রামাটিক্যাল মিস্টেকগুলোকে বাদ দিয়ে তুমি তোমার নামটা বসিয়ে তুমি সেরকমভাবে ডিক্লারেশন সার্টিফিকেট বানাবে। এরপরে দেখো আছে সার্টিফিকেট, যেটা তোমাকে কলেজ প্রোভাইড করবে বা তোমার সুপারভাইজার এখানে ডিক্লারেশন দেবেন যে তুমি এই প্রজেক্ট টাইটেলের কোনো একটা প্রজেক্ট টাইটেল এবং তোমার নাম এই তুমি আমার আন্ডারে প্রজেক্ট করেছো এবং সে কোনো জায়গা থেকে কপি করেনি এবং সে খুব ভালো স্টুডেন্ট, এসব কথাবার্তা লিখে একটা নিচে কিন্তু এখানে তোমার সুপারভাইজার সিগনেচার করে দেবেন এবং সেখানে ডিপার্টমেন্টের এইচওডি যিনি থাকবেন তিনি এইচওডিও এখানে সিগনেচার করে দেবেন এবং লেফট সাইডে তোমার এখানে ডেট হবে। তো এরকম একটা সার্টিফিকেট তোমাকে 3 নম্বরে জয়েন করতে হবে। এরপরে চলে আসবে তোমার ইন্ডেক্স বা টেবল অফ কন্টেন্ট। তোমার রেকর্ডের মধ্যে মানে প্রজেক্ট রিপোর্টের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো এরকম ওয়ান বাই ওয়ান তোমাকে সাজাতে হবে। প্রথমে তোমাকে এখানে কন্টেন্ট যেটা আমি লিখেছি দেখো, টেবল অফ কন্টেন্টের পর এখানে লিখেছি কন্টেন্ট। তো কন্টেন্টের জায়গায় অ্যাকনোলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট এগুলোকে আমি রোমান দিয়েছি, নাম্বারিং দিয়েছি। তো তোমরাও সেরকম চেষ্টা করবে রোমান নাম্বারিং দেওয়ার জন্য আলাদা আলাদাভাবে। এবং ইন্ট্রোডাকশন যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই ইন্ট্রোডাকশন জায়গা থেকে নিয়ে বাকি তোমার রেফারেন্স পর্যন্ত সেটা এরকম নর্মাল নাম্বারিং, পেজ নাম্বারিং দেবে। এবং অ্যাকর্ডিংলি দেখো আমি এখানে চ্যাপ্টার 1 শুরু করেছি ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোডাকশনের আন্ডারে আরও সাব টপিক আছে, এখানে দুটো আরও সাব টপিক আছে। সেই সাব টপিকগুলোকে এভাবে একটু সরিয়ে এখানে আমি আবার নাম্বারিং দিয়েছি 1.1, 1.2। আবার এরপরে আসছে তোমার চ্যাপ্টার 2 দেবে, যেটা লিটারেচার রিভিউ। তবে লিটারেচার রিভিউয়ে এখানে দেখো অনেকের আবার অনেক বেশি লিটারেচার রিভিউ করতে দেন। তোমার গাইড যদি তোমাকে 10টা বলেছে তো 10খানা লিটারেচার রিভিউয়ের যে ফরম্যাট আছে লেখার, কীভাবে লিটারেচার রিভিউ লিখতে হয় সেটা তোমাদের গাইড বলে দিয়েছেন আশা করি। আর সেটা লেখার যতটা পাতা লাগবে তুমি সেখানে ইউজ করলে 6 to 7। এরপরে অবজেক্টিভ অ্যান্ড স্কোপ দিলে। তারপরে স্টাডি এরিয়া, তুমি ধরো যেমন ধরো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্টগুলো বেশিরভাগই একটা স্টাডি এরিয়া থাকে, তো সেই স্টাডি এরিয়াটা তোমার কোথায় তুমি সেটা দিলে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যারা আছো, সিএসসির স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকবে না যে স্টাডি এরিয়া বলে কিছু নেই। সেটা তোমাদের গাইডের সঙ্গে কথা বলবে, ঠিক আছে? ডেটা কালেকশন কোথা থেকে করছো এটা অবশ্যই থাকবে, কম বেশি সবারই থাকবে। তারপরে মেথোডোলজি থাকবে, ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশন থাকবে এবং রেজাল্ট অ্যান্ড কনক্লুশন থাকবে। এখানে আর একটা হবে চ্যাপ্টার 9, যেটা হবে কনক্লুশন। তারপরে হবে তোমার রেফারেন্স, তুমি কোথা থেকে তুমি হেল্প নিয়েছো, কোন কোন পেপার পড়েছো, জার্নাল পড়েছো বা কোন বুক রেফার করেছে তোমার, কোন বুক তুমি ফলো করেছো সেখানে সেই বইয়েরগুলোর নাম, বা তুমি ওয়েবসাইটও ফলো করেছো সেই ওয়েবসাইটের নাম, বা ডেটা ডাউনলোড করেছিলে কোনো একটা ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের তুমি ওয়েব অ্যাড্রেস তুমি রেফারেন্সে দিয়ে দেবে। এটা গেল তোমার 4 নম্বরে আসবে টেবল অফ কন্টেন্ট। এরপরে শুরু হচ্ছে দেখো অ্যাকনোলেজমেন্ট এরিয়াতে কি হয় না, ওখানে দেখো তুমি ক্যামব্রিও হেডিংয়ে 18 ফ্রন্ট সাইজে তুমি অ্যাকনোলেজমেন্ট কথাটা লিখবে। ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি দেখো এখানে ক্যামব্রিও হেডিং বলে। এরপরে যে ফ্রন্ট সাইজ যেটা আছে তোমার, এগুলো সবই কিন্তু টাইমস নিউ রোমানে হবে। সো বাকি জিনিসগুলো আমি আরও ভালো করে তোমাদের ওয়ার্ড ফাইলে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাকনোলেজমেন্ট লিখতে হবে। আর একটা কথা আমি বলে দিই যে অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে যে তুমি ধরো যে প্রজেক্টটা করেছো, এই প্রজেক্টে তোমাকে কে হেল্প করেছে, তোমার গাইড, তোমার বন্ধু, তুমি তার কাকে থ্যাঙ্কস জানাতে চাইছো, সেই জিনিসটা তুমি এখানে লিখবে। এবার ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা কি হয় যে সেম জিনিস সবাই কপি করে দেয়। তো আমি বলবো যে অ্যাকনোলেজমেন্টটা কোনো সময় তোমরা কপি করবে না। তোমরা নিজের যে ইন্ডিভিজুয়াল তোমাদের যে রেকর্ড হবে, তোমরা নিজের থিসিসে আলাদা আরেকটা করে লিখে নেবে। সেটা তুমি না পারলে তুমি চ্যাটজিপিটি দিয়ে তুমি লিখাতে পারো। তুমি জাস্ট ডেসক্রিপশন দিয়ে দেবে, বলবে যে আমার একটা থিসিস হচ্ছে, তো এখানে আমি আমার ফ্রেন্ডসকে, আমার পেরেন্টসকে এবং আমার গাইডকে থ্যাঙ্কস জানাতে চাইছি, বা তার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট লিখো যেটা আমি আমার প্রজেক্টে দেবো। এরকমভাবে তুমি এখানে চ্যাটজিপিটিতে যদি তুমি দাও, তোমাকে একটা সুন্দরভাবে অ্যাকনোলেজমেন্ট লিখে দেবে। তো সেই অনুযায়ী তুমি একটু জাস্ট এডিট করে নেওয়ার পরে সেটা অ্যাড করতে পারো। তো একটা কথা মনে রাখবে যে এখানে কপি করবে না কাইন্ডলি, ঠিক আছে? নেক্সট দেখো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে যে তুমি তোমার প্রজেক্টটা কমপ্লিট করেছো এবং সেই প্রজেক্টের যে জিস্ট, আমি এই প্যারাগ্রাফটা যদি পড়ি তাহলে এই প্যারাগ্রাফটা দেখে আমি বুঝতে পারবো যে এর ভেতরে তোমার প্রজেক্টের ভেতরে কী হয়েছে, তুমি কী ডেটা ইউজ করেছো, বা প্রজেক্টের মেন উদ্দেশ্য কী ছিল এবং সেখান থেকে কী আউটকাম এসছে এবং কোথা থেকে ডেটা নিয়েছো এবং ফাইনাল কনক্লুশন কী এসছে তোমার এই প্রজেক্টের, যে কতটা ভালো রেজাল্ট এসছে, সেই সব কিছু কথাগুলোকে ইনজিস্টে এইরকম একটা প্যারাগ্রাফের মধ্যে 250 বা 300 ওয়ার্ডের মধ্যে এরকম একটা লিখতে হয়, ঠিক আছে?
তো এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট লেখার সময় তুমি ধ্যান দেবে যে আমরা যখন বডির ভেতরে কোনো কিছু লিখব, তখন তার ফন্ট সাইজ দেবো তোমার 12 এবং টাইমস নিউ রোমানে কিন্তু লিখব, এবং লাইন স্পেসিং সবসময় ইউজ করবে 1.5, কেননা যখন তুমি প্রিন্ট আউট করবে তখন এটা দেখতে খুব ভালো লাগে এবং একটা স্ট্যান্ডার্ড লুক আসে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট লেখার জিনিস আমি এখানে বলেই দিয়েছি সব কিছু, তবুও আমি তোমাদের ওয়ার্ড ফাইলে সব কিছু তুলে রেখেছি, তোমরা চাইলে সেই ফরম্যাট ইউজ করে তোমাদের থিসিস সাবমিট করতে পারো। নেক্সট 7 নাম্বারে দেখো যে মেন প্রজেক্ট তুমি কিভাবে লিখবে। তো মেন প্রজেক্টের আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট একটা দিয়ে দেবো আমি। সেই অনুযায়ী তুমি তোমার টাইটেলগুলোকে চেঞ্জ করবে এবং যেখানে যেটা প্রয়োজন সেটা করবে। ঠিক আছে? এবং মার্জিন কতটা দেখাতে হবে এবং মার্জিন কতটা রাখতে হবে, লেফট সাইডে একটু বেশি রাখতে হবে, রাইট সাইডে একটু কম রাখবে। যেহেতু তুমি বাইন্ডিং করবে, তো বাইন্ডিং করার জন্য তোমার লেফট সাইডে একটু বেশি রাখতে হবে। তো সেটা কত রাখবে, কি রাখবে আমি তোমাদের নেক্সট বলে দিচ্ছি চলো। তো এখানে দেখো একদম টাইটেল পেজ, এটা ওয়ার্ড ফাইল আমার কাছে আছে যেটা আমি তোমাদের জন্য বানিয়েছি। তোমরা এখানে কি করবে, দেখো এখানে প্রজেক্ট টাইটেল আছে, ক্যামব্রিয়া হেডিং আছে, 20 ফ্রন্ট সাইজ, এবং এটাকে জাস্ট তোমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবে এবং তোমার যেটা টাইটেল হবে সেই টাইটেলটাকে তুমি এখানে লিখবে এবং অ্যাকর্ডিংলি তুমি একটু অ্যাডজাস্ট করে নেবে। তারপরে এটা কোনো কিছু করার দরকার নেই, এবং এখানে দেখো যে আমি ঘরটা দিয়েছি এখানে জাস্ট ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলেই তোমার এখান থেকে আসবে, এটা ফিলিং করার কথা বলবে। কালার ফিলিংয়ের যে পোর্শনটা আসবে সেই কালার ফিলিংয়ের জায়গায় তুমি কি করবে না, এখানে পিকচারে যাবে, পিকচারে যাওয়ার পরে তুমি তোমার লোগোটাকে ওখানে ইনক্লুড করবে। তোমার কলেজের যে লোগো আছে সেই কলেজের লোগোটাকে তুমি সেই ফোল্ডার সিলেক্ট, এখানে লোগোটু আমি আমার ফোল্ডার থেকে আমি বার করে নিলাম যে এখানে আমার লোগো আছে, তো লোগোটা ক্লিক করলেই আমার এখানে লোগোটা ফিল হয়ে যাচ্ছে। এর উপরে দেখো লেখাটা আছে, তুমি জাস্ট লেখাটাকে ক্লিন করে দেবে। তারপরে দেখো এখানে আমার লোগো চলে এলো। লোগো আসার পরে তোমার ডিপার্টমেন্ট যদি সিভিল হয় তাহলে এটাই রাখবে, যদি না হয় তাহলে চেঞ্জ করবে। গাইডের নাম লিখবে, ক্যামব্রিয়া ফন্ট সাইজ, এখানে সব কিছু আমি সব অলরেডি রেডি করা আছে, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এটাকে কেটে এই জায়গায় তুমি তোমার গাইডের নাম প্রপার ডেজিগনেশন সহ, এবং তার যে প্রথমে তুমি মিস্টার লিখবে না ডক্টর লিখবে না অ্যাসোসিয়েট প্রফেসর, যা কিছু লিখার সেটা তুমি ভালোভাবে লিখবে। এরপরে দেখো তুমি যদি এটা ইন্ডিভিজুয়াল তোমার জন্য হয় শুধুমাত্র, তাহলে তুমি এখানে শুধু তোমার নামটা দেবে, বাকি নামগুলোকে ডিলিট করবে। আর যদি তুমি যেটা গ্রুপের জন্য বানাচ্ছ, যেটা গ্রুপ রেকর্ড হবে তোমার, সেই গ্রুপ খাতাটার জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি এখানে যতজনের নাম আছে তোমার গ্রুপে সবারই নামগুলো দেবে। এরপরে তোমার কলেজের নাম দিলে, তারপরে অ্যাড্রেস, এবং যে ডেটে তুমি সাবমিট করবে সেই ডেটে তুমি এখানে ডেটটা দিয়ে দিলে। তো এই হলো তোমার কমপ্লিট প্রজেক্টের প্রথম পেজ। ঠিক আছে? এরপরে যে চলো দেখি যে ডিক্লারেশনের ব্যাপারটা। তো ডিক্লারেশনের ব্যাপারে আমি বলছিলাম, যেখানে দেখো এটা যদি তুমি গ্রুপের জন্য লিখছো তাহলে এখানে উই দিয়ে স্টার্ট হবে, যদি তুমি তোমার নিজের জন্য বানাচ্ছ, নিজের কপির জন্য, তাহলে এখানে আই দিয়ে সেরকমভাবে তুমি তোমার সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে নেবে। ঠিক আছে? তো এখানে তোমার নাম হবে, গাইডের নাম হবে, তারপরে বাকি জিনিসটা হওয়ার পরে এখানে তোমার সিগনেচার হবে। তো এই ফরম্যাটটাও আমি দিয়ে রেখেছি ওই ওয়ার্ডের মধ্যে, তোমরা দেখে নিও। এরপরে তোমাদের আছে সার্টিফিকেট। সো সার্টিফিকেটে এটা যদি গ্রুপের জন্য হয় তাহলে অনেকের নাম হবে, এখানে অনেকজনের নাম হবে পরপর, তোমাদের সবারই বন্ধুদের নাম দেবে। আর যদি তোমার জন্য হয় তাহলে তোমার নামটাই দেবে, এবং অ্যাকর্ডিংলি এই প্যারাগ্রাফটা পড়ে দেখবে যে সেটা তোমার জাস্টিফায়েবল হচ্ছে কিনা। এখানে আই উই এর এই যে কথাগুলো, সেগুলো গ্রামাটিক্যালি মানে ঠিক আছে কিনা। তুমি ধরো গ্রুপের জন্য, গ্রুপের সবারই জন্য যখন একটা খাতা হচ্ছে, তখন সেখানে তোমাকে উই ইউজ করতে হবে এবং অ্যাকর্ডিংলি তোমাকে সেটা চেঞ্জ করতে হবে। আবার যদি তুমি ধরো নিজের জন্য লিখছো তাহলে সেখানে আই হবে, তো সেটা তোমাকে একটু দেখে নিতে হবে, এবং সেটা কারেকশন করার পরে তুমি তোমার গাইডকে দিয়ে একবার চেক করে নিবে। তারপরে নিচে দেখো এখানে সুপারভাইজার তোমার সিগনেচার করবেন, তারপরে এখানে এইচওডি সিগনেচার করবেন, তাহলেই তোমার সার্টিফিকেট কমপ্লিট। এরপরে তুমি যেটা বলছিলাম অ্যাকনোলেজমেন্ট কীভাবে লিখতে হয় আমি সেটাও বললাম, যে চ্যাটজিপিটিতে তুমি আজ লিখতে পারো, এবং সেটা তোমরা কোনো মতেই এটাকে কোনো সময় করবে না, কপি করবে না। এবং এখানে দেখো ফ্রন্ট সাইজ যেটা রেখেছি 18, এবং অ্যাকনোলেজমেন্ট কথাটা যদি এটা গ্রুপের জন্য হয় তাহলে গ্রুপ খাতার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে সবারই বন্ধুদের নাম দেবে, আর না হলে তোমার সিঙ্গেল হলে তোমার নাম হবে শুধু। তারপরে অ্যাবস্ট্রাক্টটা তোমার সবার জন্যই সেম হবে। এটা অ্যাবস্ট্রাক্ট তোমাদের যেহেতু সিঙ্গেল প্রজেক্ট, 4 জন মিলে একটাই প্রজেক্ট করেছো, তো তোমাদের সবার, ধরো তোমার গ্রুপে 4 জন যদি আছে, তো 4 জনেরই একই অ্যাবস্ট্রাক্ট হবে। ঠিক আছে? এখানে চেঞ্জ করার কিছু নেই। তো অ্যাবস্ট্রাক্টটা কখন হবে, তোমার যখন পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এবং সেই পুরো প্রজেক্টটাকে ইন জিস্ট তুমি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে চাইছো, যে আমার প্রজেক্টে কী কী আছে এবং কী কী কাজ করেছো এবং তার কী কী রেজাল্ট বেরিয়েছে, কেমন বেরিয়েছে, এসব জিনিসগুলো বলে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়।
তো তুমি যদি না পারো অ্যাবস্ট্রাক্ট লিখতে, তো এক কাজ করবে, তোমার যে রেজাল্ট আছে, ডিসকাশন আছে, রেজাল্ট ডিসকাশন আর তোমার প্রজেক্টের টাইটেল, এটা দিয়ে তুমি চ্যাটজিপিটিতে দিয়ে দেবে এবং সেই পুরো জিনিসটা কপি করে চ্যাটজিপিটিকে আগে ডেটাটা দিয়ে দেবে। তারপরে তুমি বলবে যে রাইট এ অ্যাবস্ট্রাক্ট ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ ফর মাই প্রজেক্ট। তো তোমার ওখানে দেখবে এরকম একটা সুন্দর অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেবে এবং সেই অ্যাবস্ট্রাক্টটাকে পড়ে দেখবে যে সেটা মিনিং ঠিকঠাক আছে কিনা। কেননা অনেক সময় চ্যাটজিপিটি যেটাগুলো দেয় সেটা কিনা সেক্ষেত্রে নিজে থেকে কিছু অ্যাড করে দেয়, তো সেই জিনিসটা হয়তো তোমার প্রজেক্টটাতে খারাপ করতে পারে। তো তুমি একবার পড়ে নেবে, ঠিক আছে? আর কিভাবে তোমাদের অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে বা কিভাবে ইন্ট্রোডাকশন লিখবে বা কোনো রাইট আপ লিখতে হবে, চ্যাটজিপিটিকে কিভাবে তোমরা ইউজ করে সেটা করতে পারো, সেই জিনিস নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে খুব ভালোভাবে বলে দেবো। নাও এই পর্যন্ত মোটামুটি ফ্রন্ট পেজগুলো গেল। এবার তুমি চলে এসো মেন যেটা প্রজেক্টের কথা বলছিলাম। যেমন ধরো রেন ওয়াটার হারভেস্টিং। তো এখানে প্রথমে কি লিখবে না, চ্যাপ্টার 1, যেটা সাইজ হবে 20 ফন্ট হবে, টাইমস নিউ রোমান রাখবে। আমি লিখে দিয়েছি ব্যাকেটে। এই রেডগুলোকে তোমরা হাটিয়ে দেবে যখন তোমরা এই করছো। আর তোমাদের হেডারে আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদের যে হেডার আছে, তো হেডারে ডবল ক্লিক করলে তোমার এখানে দেখো তোমার কলেজের নাম দিতে পারো। এখানে তুমি তোমার কলেজের নামটা এডিট করে দিতে পারো। আমি এখানে সেটগই দিয়েছি, যেহেতু আমি আমার স্টুডেন্টদের গাইড করি। তো এখানে আমি দিয়ে রেখেছি সেটগই। তো তোমরা তোমাদের কলেজের নাম দিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো ইন্ট্রোডাকশন সেকশন এখানে শুরু হচ্ছে। আবার ইন্ট্রোডাকশন কথাটা লিখলে, লিখার পরে এখান থেকে শুরু হলো তোমার ইন্ট্রোডাকশন, যেটার সাইজ কত হবে না, টাইমস নিউ রোমান ফ্রন্ট হবে এবং তার সাইজ লিখবে তুমি 12। এরপরে তুমি হয়তো কোনো ছবি থাকলে দিলে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এখানে যে ছবি যখনই দেবে, তুমি দেখো নিচে আমি ক্যাপশন দিয়েছি। তো এখানে ক্যাপশনগুলো কিন্তু খুব ভালোভাবে দেবে, যে ফিগার নাও। এখানে যখন ক্যাপশন কীভাবে দিতে হয় তোমরা যদি না জানো, তো আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফটোর উপরে ক্লিক করবে, তারপরে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে দেখো এখানে আছে ইনসার্ট ক্যাপশন। তো ইনসার্ট ক্যাপশনে যখন ক্লিক করবে, তখন এরকম একটা বক্স আসবে পপ আপ। জাস্ট তোমার যে ফিগার নাম্বার হবে, সেই ফিগার নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে তুমি সেই ফিগারে কী বলতে চাইছো সেটা তুমি লিখবে এখানে, রাইট? তারপরে ওকে করে দিলেই তোমার এখানে ক্যাপশন দেখো আমার একটা চলে এলো আরেকটা। তো আমি যেটা যেহেতু অলরেডি একটা দিয়ে রেখেছি, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এভাবে ক্যাপশন দিতে হয়। ক্যাপশনটা দেওয়ার পরে দেখো, এবার এই ইন্ট্রোডাকশনের ভেতরে যদি আবার একটা সাব হেডিং দরকার পড়ে, তো তখন তুমি কি লিখবে, 1.1 লেখার পরে তুমি এটাকে তোমার সাব হেডিংটা দিলে। আমি যেমন এখানে দিয়েছি দেখো, যে বেনিফিট অফ রেন ওয়াটার হারভেস্টিং। এরপরে দেখো এর ভেতরেও আবার ছোট ছোট পয়েন্টস দেওয়া আছে, তোমরা এভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা প্যারাগ্রাফের মধ্যেই একই ফ্রন্টে দেবে। যদি এটা ছোট মাইনর আরও সাব হেডিং হয়, তাহলে তুমি একদম ভেতরে দিয়ে দেবে এবং তার ফ্রন্ট সাইজগুলো, প্যারাগ্রাফের যে ফ্রন্ট সাইজ 12 সাইজ আছে, সেই 12 সাইজ অনুযায়ী রাখবে, টাইমস নিউ রোমানে। এরপরে দেখো এটা কমপ্লিট হওয়ার পরে চ্যাপ্টার নাম্বার 2, ধরো চ্যাপ্টার নাম্বার 1 এখানে শেষ হয়ে গেল, তুমি কিন্তু এখানেই আবার শুরু করে দেবে না চ্যাপ্টার নাম্বার 2 ওই পেজে। তুমি নতুন পেজ নেবে এবং নতুন পেজ থেকে সবসময় চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকমভাবে শুরু হবে। তো এবার দেখো এখানে শুরু হচ্ছে চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2তে এখানে দেখো যে লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউ ব্যাপারে যাদের কনসেপ্ট নেই, লিটারেচার রিভিউ মানে কি, ধরো তুমি যে প্রজেক্টটা প্রথমে তোমাকে দেওয়া হয়েছিল, যে টাইটেলে যে প্রজেক্টটা তুমি নিয়েছো, সেই প্রজেক্টে আরও অনেক কাজ কিন্তু অন্যান্য লোকেশনে বা অন্যান্য কলেজের অনেকেই সেই কাজগুলো করেছে এবং তারা কিছু স্ট্যান্ডার্ড পেপার বা জার্নাল পেপার বা কিছু কনফারেন্স পেপার তারা আগেই পাবলিশ করে রেখেছে। তো ইন্টারনেটে সেই পেপারগুলো পড়ার পরে তুমি সেখান থেকে কী জিনিসটা বুঝলে, সেই জিনিসটাকে তোমাকে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হয় এবং সেই জিনিসটাকে বলা হয় লিটারেচার রিভিউ। হয়তো তুমি 10খানা লিটারেচার রিভিউ পড়েছো এবং কোন লিটারেচার রিভিউয়ে কোন পেপারে বা কোন জার্নালে কী বলেছে, সেই জিনিসটাকে তুমি প্যারাগ্রাফ ওয়াইজ লিখলে, তো সেটাকে বলা হয় লিটারেচার রিভিউ। তো তুমি তোমার গাইডের সঙ্গে কথা বলো যে লিটারেচার রিভিউ স্যার আমি লিখতে পারছি না বা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন। আমি যেটা বললাম সেটা সেম জিনিসই তোমার গাইড বলবেন এবং গাইডের কাছে হেল্প নাও যে কীভাবে লিটারেচার রিভিউ লিখতে হয়। আর যদি তোমরা চাও যে না স্যার একটু লিটারেচার রিভিউ কীভাবে লিখতে হবে আমাদের বলে দিন, তোমরা কমেন্ট সেকশানে বলো। আমি যদি নাম্বার অফ স্টুডেন্টের যদি কোয়ারি বেশি হয়, তো আমি ডেফিনেটলি তোমাদের হেল্প করবো এবং লিটারেচার রিভিউয়ের উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এরপরে হলো সেকেন্ড চ্যাপ্টারে দেখো লিটারেচার রিভিউ। এরপরে চলে যাও 3 নাম্বার প্যারাগ্রাফ, যেটা হবে তোমার কি নতুন পেজে সবসময় হবে, যেটা হচ্ছে কি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3তে তুমি অবজেক্টিভ এবং স্কোপ। অবজেক্টিভ এবং স্কোপ মানে হচ্ছে যে তুমি যে প্রজেক্টটা করছো, সেই প্রজেক্টটার কি অবজেক্টিভ আছে, প্রজেক্টটা করার পরে তুমি কি ফাইন্ডিংস পাবে। যেমন ধরো আমি এখানে কি বলছি না, এস্টিমেশন অফ টোটাল কোয়ান্টিটি অফ রেন ওয়াটার ফ্রম দ্য রুফটপ এরিয়া। তো আমি এই প্রজেক্টটা করলে আমার অবজেক্টিভ কি না, ওই প্রজেক্টের থ্রু দিয়ে আমি টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটারটা ফাইন্ড আউট করতে পারবো। এবং
তোমার অবজেক্টিভ একটাও হতে পারে, দুটোও হতে পারে। তবে আমি বলব যে দুটোর বেশি অবজেক্টিভ করবে না। কেননা তুমি যত বেশি অবজেক্টিভ দেবে তোমাকে কিন্তু প্রজেক্টের মধ্যে সেটা কমপ্লিট দেখাতে হবে, কমপ্লিট রেজাল্ট দেখাতে হবে। তো সবসময় চেষ্টা করবে একটা অবজেক্টিভ রাখার। যদি মনে হয় যে না আমি আরও একটা পারবো, আমার কাছে সময় আছে, তাহলে তুমি আরও একটা অবজেক্টিভ জয়েন করতে পারো। কিন্তু সবসময় চেষ্টা করবে সিঙ্গেল অবজেক্টিভ রাখার। এরপরে দেখো স্কোপ কি জিনিসটা কি? স্কোপ মানে হচ্ছে যে তুমি ওই প্রজেক্টের থ্রু দিয়ে কি, কি জিনিস শিখলে, সেখানে কিভাবে তোমার কোন, কোন জিনিস মানে শেখার আছে, কোন, কোন সফটওয়্যারকে কাজে লাগিয়েছো, সেইসব জিনিসগুলো তুমি শিখতে পারবে এই প্রজেক্টের থ্রু দিয়ে। সেই জিনিসগুলোর ব্যাপারে তুমি একটু লিখবে এখানে। তো এই হলো তোমার মোটামুটি চ্যাপ্টার 3 তে অবজেক্টিভ এবং স্কোপ। এরপরে তুমি চলে যাও যেটা আছে চ্যাপ্টার নাম্বার 4 স্টাডি এরিয়া। তো এই স্টাডি এরিয়া যদি তোমাদের দেখো সিএসসির ক্ষেত্রে বা ইসি বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হয়তো স্টাডি এরিয়া না থাকতে পারে, কিন্তু সিভিল স্টুডেন্ট বা মেকানিক্যাল স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো স্টাডি এরিয়া থাকবে। আর যদি থাকে অসুবিধা নাই, তোমরা জয়েন করবে, যদি না থাকে তো সেটাকে বাদ দেবে। তো চ্যাপ্টার 4 এ তুমি কি করলে স্টাডি এরিয়া, যেমন ধরো আমি আমাদের কলেজের যে এরিয়া, যে সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউটের যে টোটাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটাকে আমি দেখিয়েছি। যেহেতু রেন ওয়াটার হারভেস্টিংয়ের কাজে আমাদের প্রজেক্ট করেছিলাম, তো সেই অনুযায়ী আমরা কি করেছি না, এখানে একটা স্যাটেলাইট ইমেজ দিয়ে আমরা দেখিয়েছি কোথায় কী কী বিল্ডিং আছে না আছে, কতটা এরিয়া, এবং সেই লোকেশনের ব্যাপারে স্টাডি এরিয়া যেটা আমার, সেই স্টাডি এরিয়ার ব্যাপারে আমরা কিছু থিওরি লিখেছি। তো এরকমভাবে তোমরা লিখতে পারো। বা আমি দেখো এখানে বিল্ডিংস যেগুলো আমাদের যে স্টাডি এরিয়া ডিটেলস, সেগুলো আমরা দিয়েছি এখানে, তো তোমরাও এখানে দিতে পারো। ঠিক আছে? তো এই হলো মোটামুটি স্টাডি এরিয়ার কনসেপ্ট। স্টাডি এরিয়া দেওয়ার পরে যে চলে যাও তুমি চ্যাপ্টার নাম্বার 5 এ ডেটা কালেকশন। এবার দেখো তুমি যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টটাতে ডিফারেন্ট টাইপ অফ ডেটা থাকবে। এখানেও যেমন আমার ক্ষেত্রে যেমন রেনফল ডেটা আছে, তোমাদের ক্ষেত্রে হয়তো কোনো ক্লাইমেট ডেটার প্রয়োজন পড়তে পারে, কোনো রিভারের ডেটা প্রয়োজন পড়তে পারে, বা যারা সিএসসি নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে হয়তো কোনো সার্ভে ডেটা তোমার দরকার পড়ে। তো যার যে ডেটা দরকার পড়ছে বা যা কিছু তুমি হেল্প নিচ্ছ, এক্সট্রা ডেটা লাগছে, তো সেই জিনিসটা তুমি এখানে লিখলে যে ডেটা কালেকশন বলে একটা চ্যাপ্টার বানালে, এবং সেখানে তুমি বলে দিলে সাব টপিকে কী কী তুমি ডেটা নিয়ে কাজ করছো সেটা তুমি এখানে লিখতে পারো। মেকানিক্যালের ক্ষেত্রেও তাই। এবং যদি সেই ডেটা দিয়ে তুমি কোনো গ্রাফ শো করতে চাও, তো সেটাও তুমি এভাবে শো করতে পারো। ঠিক আছে? এরপরে চ্যাপ্টার 6 এ যাও মেথডোলজি। তুমি কিভাবে তোমার প্রজেক্টটা কমপ্লিট করেছো, সেই প্রজেক্টের মেথডোলজি কী ছিল, সেই পুরো ক্যালকুলেশন প্রসেসটা তোমাকে প্রথমে বলে দিতে হবে যে আমি এই মেথডোলজি ফলো করছি, বা এই কনসেপ্ট, এই থিওরি আমি ফলো করছি, বা এই কোডিং আমি ফলো করছি। আমার এটা হচ্ছে সেই কোড, যে কোডটা আমি বানিয়েছি, যে কোডটা আমি ইউজ করলে, ধরো সিএসের ক্ষেত্রে বলি যে তুমি হয়তো কোনো একটা কোড লিখেছো, সেই কোড অনুযায়ী তোমার যে আউটকাম আসবে, যে সেই আউটকামটা তুমি রেজাল্টে দেখাবে, কিন্তু তুমি কোডটা লিখেছো কীভাবে বা সেটা কি ইউজ করেছো, কোডটাকে তুমি ওখানে শো করলে। তো মেথডোলজির পোর্শনে তোমাদেরকে এখানে চ্যাপ্টার 6 এ দিতে হবে। এরপরে তোমার আসবে দেখো ক্যালকুলেশন অ্যান্ড ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশন। তো সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মেকানিক্যালের ক্ষেত্রে ডিজাইন স্টেপগুলো দেবে, তোমরা কীভাবে ক্যালকুলেশন করছো সেগুলোকে বলবে, এবং এখানে কিন্তু প্রপারলি গাইডের হেল্প নেবে। কারণ তুমি যে প্রজেক্টটা করছো সেটা গাইডকে না দেখিয়ে কিন্তু করবে না। গাইড যেটা বলবে তোমাকে যে হ্যাঁ স্যার, স্যার এটা আমি করেছি, স্যার আমাকে আমার এই ডিজাইনটা ঠিক আছে কি দেখুন, বা ক্যালকুলেশনটা ঠিক আছে কি দেখুন, গাইড তোমাকে বলবে হ্যাঁ ঠিক আছে, তখন তুমি কিন্তু নেক্সট স্টেপে যাবে। তো এখানে চ্যাপ্টার 7 এ কি করবে না, ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশন পোর্শনটা এখান পর্যন্তই ফিনিশ করবে। এরপরে দেখো চ্যাপ্টার 8 যেটা আছে, সেখানে তোমার রেজাল্ট অ্যান্ড কনক্লুশন। তোমার রেজাল্ট যা কিছু বেরোচ্ছে সেই রেজাল্টের ব্যাপারে লিখলে, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখলে, বা তোমার টোটাল রেজাল্টটা দেখালে। যার যেটা রেজাল্ট হবে সেটা তুমি 2 পাতা হতে পারে, 3 পাতা হতে পারে, 1 পাতাও হতে পারে। এমন কোনো মানে রুলস নেই যে শুধুমাত্র 2 পাতার মধ্যেই করতে হবে। ঠিক আছে? বা কোনো ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য নয় যে আমার 1 পাতার মধ্যেই করতে হবে। তুমি মাল্টিপল পেজ করতে পারো। তবে চেষ্টা করবে রেজাল্ট অ্যান্ড কনক্লুশন 2 পাতার মধ্যে রাখার। ঠিক আছে? মিনিমাম 2 পাতার মধ্যে রাখলে ভালো হয়। এরপরে তোমার এখানেই প্রজেক্ট কমপ্লিট হলো, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেফারেন্সেস। এবার রেফারেন্সের পোর্শনটাতে আমি ভালো করে আমি দেখো তোমাদেরকে খুব তাড়াতাড়ি বললাম অনেক কিছু। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একটু ভিডিওটা পজ করে, করে আমি যে জিনিসগুলো বললাম লিখে নিও, বা মাল্টিপল টাইম তুমি দেখে সেই তোমার প্রজেক্টটাকে ঠিকভাবে কমপ্লিট করো। রেফারেন্সের ক্ষেত্রে এখানে দেখো কী জিনিস আছে না, রেফারেন্স লেখার নিয়ম আছে 3টে। এখানে যদি তোমার বই থেকে তুমি যদি কোনো কিছু কন্টেন্ট তোলো, বা বই থেকে যদি কোনো সাহায্য নিয়েছো তুমি কোনো একটা বই থেকে, তাহলে সেটার রেফারেন্স তুমি কিভাবে লিখবে? তো না, এটা লেখার নিয়ম হচ্ছে সুব্রামানিয়া কে। দেখো আমার বইয়ের যে অথার, যিনি অথার ছিলেন, তেনার নাম হচ্ছে কে সুব্রামানিয়া। তো আমি প্রথমে কি দিয়েছি, টাইটেলটাকে আগে দিতে হবে, তারপরে তোমাকে দিতে হবে কে। তাহলে কে সুব্রামানিয়া যদি নাম হয়, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে সুব্রামানিয়া কে,
তারপরে তুমি কি করবে, ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি, এটা হচ্ছে বইয়ের নাম, তোমার বইয়ের যেটা নাম হবে সেটা দেবে, তারপরে ডট দিয়ে কত এডিশন, কার, কে পাবলিশ করেছে, পাবলিশার কে ছিল, সেই পাবলিশারের নাম এবং তার ঠিকানা, এবং কত সালে সেটা পাবলিশ করা হয়েছিল বইটা সেটা। তো অ্যাড্রেস, এসব জিনিসগুলো তুমি এরকমভাবে লিখবে। এটা বইয়ের ক্ষেত্রে। কিন্তু তুমি যখন ওয়েবসাইট যদি তুমি দেখো, ওয়েবসাইট যেমন ধরো আমি ইউএসজিএস, নাসার যে ওয়েবসাইট আছে ইউএসজিএস ল্যান্ডস্যাট মিশন, এখানে স্যাটেলাইট ইমেজ আমি ওখান থেকে ডাউনলোড করেছিলাম। তো সেই জন্য আমি কি করেছি, প্রথমত আমি ওয়েবসাইটের যে মেন নাম সেটাকে আমি দিলাম যে ইউএসজিএস ল্যান্ডস্যাট মিশন, এবং তারপরে দিয়েছি দেখো তার ইউআরএলগুলো দিয়েছি আমি, যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা, এবং অ্যাক্সেস টু ওয়ান, আমি সেটাকে কবে আমি সেই ওয়েবসাইট থেকে ডেটা তুলেছিলাম সেই ডেটাটা দিয়েছি, যে অ্যাক্সেস টু অন 23/12/2023, মানে ডিসেম্বরের 23 তারিখে আমি এই ওয়েবসাইটটা খুলে এখান থেকে ডেটা নিয়েছিলাম। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে এই ফরম্যাটে লেখার। এরপরে আছে দেখো, যদি কোনো জার্নাল ফলো করো, তুমি যদি জার্নাল থেকে হয় তাহলে জার্নাল হলেও সেরকমভাবে তোমাকে নাম লিখতে হবে। যেমন এখানে আমি নাম দিয়েছি একজনের, তারপরে কমা দিয়েছি, এম ডট আর একজনের আছে অ্যালেন, কমা আর ডট জি ডট। এনারা কি, এনারা হচ্ছেন মাল্টিপল এখানে জার্নালের রাইটার ছিলেন, বা ওনারা একসঙ্গে এই পেপারটা পাবলিশ করেছিলেন। তো সেই জন্য প্রথমে ওনাদের নামগুলো শর্টে দেবে, তারপরে তুমি ওর টাইটেলটা, কোন টপিকটার নাম, তারপরে সেটা কোন জার্নাল থেকে পাবলিশ হয়েছে, যে জার্নাল অফ হাইড্রোলজি, যেমন এখানে দেখো জার্নাল অফ হাইড্রোলজি থেকে পাবলিশ করা হয়েছে। তার মানে তোমরা কি করবে না, জার্নাল অফ হাইড্রোলজির এখানে তোমাদের যে জার্নালের নাম আছে সেই জার্নালের নামটা দিলে, এবং তার পেজ নাম্বার, তার একটা ভলিউম নাম্বার, এরকম করে একটা রেফারেন্স নাম্বার থাকবে। তো কীভাবে রেফারেন্স দিতে হয় এটা অন্য একটা ভিডিওতে আমাকে ইন ডিটেলস ডিসকাস করতে হবে, এবং বেটার হবে তোমরা যদি তোমাদের গাইডের সঙ্গে কথা বলে তোমরা যদি সেই রেফারেন্সটা ঠিক করে নাও, হলো দেখো হয়ে যাবে। তো এই মোটামুটি এটা হচ্ছে রেফারেন্সিং। এরপরে চলো দেখি এবার স্যাম্পল কপি তোমাদের কেমন হয়। দেখা, তোমরা যে প্রজেক্ট বানাবে সেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। মানে দেখো এরকম তোমাদের বাইন্ডিং করতে হবে, এটা অ্যাকচুয়ালি হার্ড বাইন্ডিং বলে। এটা বাইন্ডিং করতে মোটামুটি 1-150 টাকা করে প্রত্যেকটা খাতায় খরচ পড়ে। আর পেপার কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে তুমি কত থিকনেসের পেপার নিচ্ছ, এবং পেপার কোয়ালিটি একটু ভালো পেপার কোয়ালিটি নিলে একটু দাম বেশি পড়বে। এবং যদি ইমেজ যদি থাকে, যেগুলো ইমেজগুলো কালার ইমেজ থাকে, তাহলে পার কালার ইমেজে 10 টাকা হিসাবে খরচ পড়ে। সেটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় তাহলে 5 টাকা নেয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট থাকে। তো তোমরা সেটা কেমন পেপার নেবে বা কেমন প্রিন্টিং করবে, কেমন খরচ করবে, তোমরা সেটা নিজেদের থেকে ঠিক করে নেবে। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের কতগুলো খাতা বানাতে হবে। তো দেখো তোমাদের খাতা বানাতে হবে নিজের, তোমরা ধরো গ্রুপে 4 জন আছো। তো 4 জন আছো মানে তোমাদের 4 টে খাতা, তোমাদের ইন্ডিভিজুয়াল একটা করে হবে 4 টে খাতা। আর তোমাদের গ্রুপের খাতা যেটা হবে, এই গ্রুপ খাতা হবে 2 টো। তোমরা 4 জন মিলিয়ে গ্রুপের খাতা বানাবে 2 টো। যেখানে 2 টোই কিন্তু আমরা জমা নিয়ে নেব। আর তোমাদেরকে একটা, তোমাদের যে ইন্ডিভিজুয়াল খাতাগুলো হবে সেই ইন্ডিভিজুয়াল খাতাগুলো তোমাদেরকে সাইন করে দেবো, সেটা তোমাদের কাছেই রেখে দেবে। আমরা কলেজে নেব না। তো আমরা নেব শুধুমাত্র গ্রুপ খাতা 2 টো। একটা থাকবে সেন্ট্রাল লাইব্রেরিতে আর একটা থাকবে ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে। তো সবকিছু আশা করি ক্লিয়ার হলো। এর মধ্যেও যদি কোনো কিছু ছুটে গেছে বা তোমাদের মনে হচ্ছে কোনো কিছু বুঝতে পারোনি, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা কমেন্টস করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ আল হাসান একাডেমি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।